আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ বরশিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি অ্যারের ফাংশন অর্থাৎ পিএইচপিতে যে অ্যারে গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই অ্যারের কিছু ফাংশন আছে। তো সেই ফাংশনগুলো নিয়ে আমি আজকের টিউটোরিয়ালে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের htdocs ফোল্ডারের ভিতর ঢুকি। তো htdocs ফোল্ডারের ভিতরে আমি একটি নতুন ফোল্ডার করি আজকের টিউটোরিয়ালের জন্য। পার্ট 9 এর ভিতরে আমি এখন index.php নামক একটি ফাইল তৈরি করলাম। এখন আমি এই যে এই ফাইলের ভিতরে তৈরি করি, একটি HTML এর কোড লিখলাম। এর টাইটেলের নাম দিলাম অ্যারে ফাংশনস। এবার আমি পিএইচপি এর সিনট্যাক্স লিখলাম। তো এবার দেখুন, আমি যে কোনো একটি অ্যারে লিখি, যে A1 একটি অ্যারে মনে করুন। তো এখন A1 এর ভিতরে আমি একটি অ্যারে ডিক্লেয়ার করলাম 12, 33, তারপরে মনে করুন 23.456 পয়েন্ট। এরপরে মনে করুন এর ভিতরে একটি স্ট্রিংও আছে। তো এটি হলো আমাদের একটি অ্যারে। তো এখন আমি চাচ্ছি যে এই অ্যারের ভিতরে মোট কয়টি নাম্বার অথবা স্ট্রিং আমি এর ভিতরে মোট কথা হলো কয়টি ইন্ডেক্স। তো দেখুন, প্রথমে ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3, মোট 4টি ইন্ডেক্স এর ভিতরে আছে, অর্থাৎ 4টি জিনিসের ভিতরে আছে। 2টি ইন্টিজার নাম্বার, একটি ফ্লোটিং নাম্বার এবং একটি স্ট্রিং। তো আমি এটা আসলে যদি আরও লম্বা হতো তাহলে কাউন্ট করা এক একটা করে কাউন্ট করা ঝামেলা। তো যে কারণে পিএইচপি কি করতেছে, আপনাকে একটি বিল্ট ইন ফাংশন বানিয়ে দিয়েছে। তো যে ফাংশনের মাধ্যমে আপনি আসলে অ্যারেতে কয়টি এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলো বের করতে পারবেন, যে এই অ্যারেতে মোট 4টি বা 5টি এরকম এলিমেন্ট আছে বা 100টি এরকম এলিমেন্ট আছে, সে বলে দিবে। তো আমি সেটি লিখি যে আমি ইকো করাবো। এবার দেখুন সে ফাংশনটি লিখব। সে ফাংশনটির নাম হলো কাউন্ট ফাংশন। এই কাউন্ট ফাংশনের প্যারামিটার হিসাবে আমি কি করলাম, আমি A1 এটি লিখে দিলাম। তো এটার অর্থ হলো যে A1 এটি হলো আমাদের যে ভ্যারিয়েবল, অ্যারে ভ্যারিয়েবল সেটি। তো এটার মধ্যে অর্থাৎ A1 এখানে যে অ্যারেটা আছে, এই অ্যারের এই মোট এলিমেন্ট কত, এই কাউন্ট ফাংশনটা সেটি বের করে দিবে। তো চলুন আমাদের ওয়েব ব্রাউজারে যাই। এখন লোকাল হোস্ট পার্ট 9 index.php। তো দেখুন আমার আউটপুট আসছে 4। অর্থ হইল যে আমার এই অ্যারেতে মোট 4টি এলিমেন্ট আছে, 2টি ইন্টিজার, একটি ফ্লোট এবং একটি স্ট্রিং। তো এটি হলো কাউন্ট নামক যে ফাংশন, সেই ফাংশনটির কাজ। এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখায়। আপনারা যদি চান যে এই যে নতুন একটি ভ্যারিয়েবল আমি ধরছি, দেখুন যে A1, এটিকে ধরবেন না। তো এখানে আমি এটিকে না ধরে অর্থাৎ A1 ডিক্লেয়ার না করেও কাজ করতে পারতাম। অর্থাৎ আমি এই 2টি লাইন না লিখে একবারে ইকো করাতে পারতাম এটাকে, যে ইকো অফ কাউন্টের ভিতরে আমি আবার অ্যারে দেখলাম এবং অ্যারের যে এলিমেন্টগুলো ছিল উপরে সেই এলিমেন্টগুলো এখানে লিখলাম। তাহলে আমাকে কিন্তু আর এই A1 নামক যে ভ্যারিয়েবল এটি ডিক্লেয়ার করা লাগলো না। আমি সরাসরি কি করছি, যে অ্যারের যে এলিমেন্ট আছে সেগুলির সেই অ্যারেটাকে সহ পুরোটাই আমি কাউন্টের প্যারামিটার হিসেবে দিয়ে দিয়েছি। তো দেখুন আমার আউটপুট কি আসে, সেম, অর্থাৎ 4। তো আপনারা এভাবে যদি কখনো প্রয়োজন হয় যে আমি বেশি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না, সরাসরি এভাবে ইকো করব, তো এইভাবে আপনি প্রোগ্রামিংয়ের ভিতরে কাজ করতে পারেন। তো এখন আসুন, আচ্ছা আমি একটি হেডিং দেই বোঝার সুবিধার্থে, যে আমি এখানে কি কাজ করলাম। এটা হলো কাউন্টিং, মনে করুন এলিমেন্টস। এরপরে আমি একটি ইকো দিলাম। এখন আমি আরেকটি কাজ করব। সেটি কি কাজ, যে একটা অ্যারের ভিতরে কোনো একটি নাম্বার অথবা স্ট্রিং এটাকে আমি সার্চ করব। এটার জন্য একটি ফাংশন আছে। তো আমি যে কাজটি করব সেটির নাম লিখলাম যে সার্চিং অ্যান এলিমেন্ট
ইন্টু এন অ্যারে, অর্থাৎ আমি একটি অ্যারের এলিমেন্টকে সার্চ করব। তো আমার যে অ্যারেটা আমি একটু ডিক্লেয়ার করে আসি অ্যারেকে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে আপনাদের জন্য। A1 ইকুয়াল এটা আমি A1 এর ভিতর রেখে আসলাম। তো এখন দেখুন যে আমাদের একটি ফাংশন আছে, ফাংশনটির নাম হলো ইন অ্যারে, ইন IN_array। তো এর ভিতরে আপনাকে দুটি প্যারামিটার লিখতে হবে। প্রথমে লিখতে হবে সেই এলিমেন্ট যেটিকে আপনি অ্যারে এলিমেন্টের ভিতরে সার্চ করবেন। মনে করুন 33 নামক যে এলিমেন্টটা ছিল, এটি আসলে এই উপরের যে অ্যারে, আমার এই যে অ্যারে, এই অ্যারের ভিতরে 33 আছে কিনা সার্চ করব। তো প্রথমে 33 যাকে সার্চ করব সেটি লিখলাম, কমা যার ভিতর সার্চ করব। তো আমার অ্যারের নাম ছিল A1। তো দেখুন আমার সার্চ ফলাফল কি আসে। দেখুন সার্চ করছে সার্চিং অ্যান এলিমেন্ট ইন্টু অ্যান অ্যারে 1। এখানে 1 আসছে। এখানে মনে রাখবেন যে আপনি যেই এলিমেন্টটাকে সার্চ করবেন সেই এলিমেন্ট যদি ওই অ্যারের এলিমেন্টগুলোর ভিতর থাকে তাহলে আপনার আউটপুট রিটার্ন করবে 1। এখানে দুইটা কনসেপ্ট আছে যেটা আমি পরের টিউটোরিয়ালে আপনাদেরকে বলবো, যে বুলিয়ান নামক একটি জিনিস আছে। তো এটির কাজ হলো যদি সার্চ করে কোনো কিছু পায়, হয় ট্রু অথবা ফলস, যে কোনো একটি রিটার্ন করে। তো এখানে আপনি 33 সার্চ করে আমার প্রোগ্রাম পেয়েছে, যে কারণে সে আউটপুট 1 রিটার্ন করতেছে, অর্থাৎ ট্রু রিটার্ন করতেছে। তো যদি না পেত তাহলে কি রিটার্ন করতো দেখুন। মনে করুন 39 কিন্তু আমার এই অ্যারে এলিমেন্টগুলোর ভিতরে নাই। তো এখন আমার আউটপুট কি আসবে? কিছুই না, অর্থাৎ ফাঁকা আপনাকে প্রিন্ট করছে যে কিছুই না। তার মানে হলো যদি পেয়ে থাকে তাহলে 1 রিটার্ন করবে, আর যদি না পায় তাহলে সে কিছুই রিটার্ন করতেছে না এক্ষেত্রে। তো এটা গেল। এরপরে আসি আমি। তো ইন অ্যারের কাজ আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে এলিমেন্টগুলোকে সার্চ করা হয়। তো এইভাবে সার্চ করে আসলে পরবর্তীতে আরও অনেক কাজ করা হয়। ইফ কন্ডিশন দিয়ে চেক করা হয়, যদি নির্দিষ্ট সংখ্যা এলিমেন্টের ভিতর থাকে তাহলে এটা প্রিন্ট করবে, না থাকলে আরেকটা জিনিস প্রিন্ট করবে। তো সেক্ষেত্রে ইফ কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়। তো যেহেতু আমি এখনও কন্ট্রোল স্টেটমেন্ট যেটা যে ইফ বা এলস ইফ এগুলোর ভিতরে এখনও যাইনি, সুতরাং ওটা এখন আলোচনা করতেছি না। পরবর্তীতে আরও অনেক পরে যখন আমি টিউটোরিয়ালে ইফ এলস নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো আপনাদের আরও পরিষ্কার হবে। তো এখন চলুন আমি আরেকটি ফাংশন ব্যবহার করা দেখি। সেটি হলো একটি অ্যারের ভিতরে ম্যাক্সিমাম যে ভ্যালুগুলো আছে সেগুলো কিভাবে চেক করব। মনে করুন A2 একটি অ্যারে, ARRAY Y। মনে করুন কয়েকটি এলিমেন্ট দিলাম 12, 33, 77, 12, 1। এখন আমি কি করব? ম্যাক্সিমাম নাম্বার বের করব, যে এই অ্যারের এলিমেন্টগুলোর ভিতরে ম্যাক্সিমাম নাম্বার কত। তো ম্যাক্স নামক একটি বিল্ট ইন ফাংশন আছে যার কাজ হলো আপনার এলিমেন্টের ম্যাক্সিমাম নাম্বার বের করে দিবে। তো এখানে যদি A2 দেই, ম্যাক্সের একটি প্যারামিটার অর্থাৎ অ্যারের নাম, তো এখন এটার কাজ হবে এর ভিতরে সর্বোচ্চ নাম্বার যেটি সেটি সে বের করে দিবে। তো এখানে আমরা আউটপুট দেখি কি আসে। তো খেয়াল করুন আমাদের আউটপুট আসছে 77, অর্থাৎ এখানে এই 5টি নাম্বারের ভিতর 77 হলো ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে আমি ইকো দিই, যে কাজটা করতেছিলাম এটার নাম দিই ম্যাক্সিমাম নাম্বার। তো এখন আমি আবার নিউ লাইন দিলাম। তো ম্যাক্সিমাম নাম্বারের কাজে হলো এইটুকুই। তো এরপরে মিনিমাম নাম্বার যদি বের করতে চান তাহলে একইভাবে বের করবেন। মিনিমাম নাম্বারের জন্য আরেকটি জিনিস আছে, মিন নামক একটি ফাংশন আছে। তো আমি এই কোটাকে কপি করে আনলাম, মিনিমাম নাম্বার। এবার এখান থেকে একটু পুরোটাই কপি করি আমি। তো A2 অ্যারের ভিতরে এটা আছে, এখানে আমি মিন দিয়ে দিই, মিন অফ A2, অর্থাৎ A2 অ্যারের ভিতরে মিনিমাম নাম্বারটা বের করে দিবে। তো চলুন আউটপুট দেখা যাক। তো দেখুন আমার মিনিমাম নাম্বার কি বের করে দিয়েছে 1, অর্থাৎ এই যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্টের মধ্যে মিনিমাম নাম্বার যেটি সেটি হলো 1। তো এটা হলো মিন ফাংশনের কাজ। তো এরপরে আরও কিছু আছে। মনে করুন
যে আরেকটা ফাংশন শর্টিংয়ের জন্য একটি ফাংশন আছে, তো আমরা ওটাই করি এখন। শর্টিং করা হলো যে অনেকগুলা নাম্বার আছে, মনে করেন এলোপাথারিভাবে নাম্বারগুলো দেওয়া আছে, তো শর্টিং জন্য আমরা একটা শর্ট ফাংশন ব্যবহার করব, SORT। যে ফাংশনটির কাজ হলো আপনার ওই যে এলোপাথারি যে নাম্বার প্রথমে একটা পরে আর একটা, কোনো শর্টের ওয়েতে নাই, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এরকমভাবে দেন নাই, আপনি এলোমেলোভাবে দিয়েছেন। তো শর্টের কাজ হলো প্রথমে ছোট থেকে বড় নাম্বারগুলো সে শর্ট করে দিবে। তা আমি সেটার জন্য ফাংশনটা লিখলাম SORT। তো আমি মনে করুন এটাকে শর্ট করতেছি, আমি ওটাকে আবার কপি করে আনি A2 কে। তো এখানে মনে করেন আরও কিছু নাম্বার আমি দিয়ে দিই, এখানে 22, 100, তারপরে মনে করুন 34, এরকম কিছু নাম্বার আমি আরও যোগ করে দিলাম। তো শর্ট করব আমি কাকে? A2-কে, অর্থাৎ A2 শর্ট হবে শর্ট ফাংশনের ভিতর লিখলে। তো এখন আমি কি করলাম? শর্ট করলাম। এখন এই যে শর্টিং আমার হচ্ছে কিনা দেখুন, আমি কি করছি, এটার যে ফাংশন এটাকে শর্ট করছি। তো এখানে শর্টকে ইকো করলে আপনাকে কিন্তু শো করবে না, কারণ আমি যখন এই নাম্বারগুলোকে শর্ট করব, শর্ট করার পরে কিন্তু সবগুলা নাম্বার একটা নাম্বারের ভিতরে, অর্থাৎ একটা ভেরিয়েবলের ভিতরে কিন্তু আসে নাই। দেখুন এখানে যখন ম্যাক্সিমাম অথবা মিনিমাম আপনি বের করছেন, তো তখন ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার পরে আপনি কিন্তু একটি এলিমেন্টই আপনার হাতে পেয়েছেন, যে কারণে ওই এলিমেন্টকে সরাসরি ইকো করার ফলে ওই এলিমেন্ট আপনার শো করতেছে। কিন্তু এখানে শর্ট করার পরে আপনার কিন্তু সবগুলো নাম্বারই শো করতে হবে, অর্থাৎ আপনি আউটপুটে যখন প্রিন্ট করাবেন তখন কিন্তু যে কোনো একটি এলিমেন্ট কিন্তু আপনি প্রিন্ট করাচ্ছেন না, আপনি প্রিন্ট করাবেন সবগুলাই, শুধুমাত্র শর্টিং করে, অর্থাৎ ছোট থেকে বড় করে সাজিয়ে তারপরে প্রিন্ট করবেন। তো যেহেতু একাধিক নাম্বার আপনাকে প্রিন্ট করতে হবে, একাধিক এলিমেন্ট, সুতরাং এটির জন্য আমরা গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রিন্ট আর নামে একটি ফাংশন আছে, তো সেটি দিয়েই কিন্তু কাজটি করতে হবে। অর্থাৎ প্রিন্ট আর এখানে আপনি ওই AR A2 এখানে বসিয়ে দেন তাহলেই চলবে। তো A2 যদি বসিয়ে দেন, যে প্রথমে আমি A2-কে শর্ট করলাম, অর্থাৎ এই যে অ্যারের ভিতরে যা এলিমেন্ট আছে সবগুলোকে আমি শর্ট করে ফেললাম। শর্ট করে আমি প্রত্যেকটিকেই শো করাবো, যেহেতু প্রত্যেকটিকেই শো করাবো এই জন্য আমি প্রিন্টার কল করলাম। তো A2টা এখন কি হবে? শর্ট হওয়ার পরে এটি প্রিন্টারের মাধ্যমে শো হবে। এখন আমি আউটপুট শো করি, দেখুন যে আমার কিন্তু শো করছে যে শর্ট হওয়ার পরে যে 1, 12, 22, 33, 34, তারপর 77, 100। আমি আর একটু ভালো ফরম্যাটে দেখানোর জন্য গত টিউটোরিয়ালে বলছিলাম যে প্রি লিখে আপনি এটা দেখাতে পারবেন, তো আমি সেই প্রসেসই এখানে অ্যাপ্লাই করতেছি, প্রি এবং লাস্টে প্রি, অর্থাৎ সে তার রিয়েল ফরম্যাটে এখন শো করবে। তো দেখুন যে আমার যে নাম্বারগুলো ছিল সে কিন্তু শর্টিং করেছে, ছোট থেকে বড়োর দিকে শর্ট করে সাজিয়ে দিয়েছে। প্রথমে 1, 12, দুইটি 12 ছিল, এই জন্য 12, 22, তার থেকে বড় 33, তার থেকে বড় 34, এরপরে 77 এবং লাস্টে 100। তো আমার নাম্বারগুলো শর্ট হয়ে গেছে। তো এভাবে আসলে শর্টিংয়ের কাজটা করা হয়। তো আপনি ইচ্ছা করলে রিভার্স শর্টিংও করতে পারেন। আরেকটি ফাংশন আছে যেটা হলো বড় থেকে ছোটোর দিকে আপনাকে সাজাই দেবে। তো আমি এটি ব্যবহার করি, পুরো কোডটুকুই আমি কপি করে পেস্ট করলাম এবং এখানে নিলাম রিভার্স শর্টিং। তো এখানে কিছুই না, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার হবে না, শুধু এই ফাংশনটার নাম চেঞ্জ করতে হবে। শর্ট ফাংশনের কাজ ছিল ছোট থেকে বড়, আর শর্ট যদি আপনি দিয়ে দেন, জাস্ট শর্টের আগে একটি আর লাগিয়ে দিলেন, তার মানে হলো রিভার্স শর্টিং বুঝে। তো রিভার্স শর্টিংয়ের কাজ হলো এটিকে বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে দিবে। তো চলুন আউটপুট দেখা যাক কী হয়। তো খেয়াল করুন রিভার্স শর্টিং হওয়ার পরে আমার আউটপুট এরকম আসছে, অর্থাৎ আগে যেটা প্রিন্ট করছিল তার ঠিক উল্টোটাই আমাকে প্রিন্ট করে দিছে, অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে সাজাইছে। এবং কোনটার ইন্ডেক্স কত, 0তমতে আছে 100, 1তম ইন্ডেক্স আছে 77, 2তম ইন্ডেক্সে 34, এই ইন্ডেক্সও এরকম পরিবর্তন হয়ে গেছে। তো আপনি যদি চান একটু অনেকগুলো নাম্বারের ভিতরে ছোট নাম্বার এবং বড় নাম্বার সবচেয়ে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু যোগ করবেন, অথবা সবচেয়ে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করে আনবেন,
তাহলে কিন্তু আপনি এখান থেকে ভ্যালুটা বের করে আনতে পারবেন। কারণ দেখুন প্রথম নাম্বারটা হলো সবচেয়ে বড় ভ্যালু এবং শেষ নাম্বারটি হলো অর্থাৎ ইন্ডেক্স অফ 7 এটার ভ্যালু হলো সবচেয়ে ছোট ভ্যালু। তো এই যে ইন্ডেক্স অফ 0 ভ্যালুটা এবং ইন্ডেক্স অফ 7 এর ভ্যালু আপনার যোগ করে দিলে আপনার ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার যোগফল বের হয়ে আসবে। তো এরকমভাবে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো এটি হলো পিএইচপির সর্টিং। আরেকটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আরও দুইটি ফাংশন আছে, সেটি হলো এক্সপ্লোড এবং ইমপ্লোড। সবসময় আপনাদের এক্সপ্লোড এবং ইমপ্লোডের কাজ সবসময় প্রয়োজন হবে, বিশেষ করে পরবর্তীতে আপনারা রিয়েল লাইফ যখন প্রজেক্ট করব আমরা তখন দেখব যে অনেকগুলো ভ্যালু, মনে করেন একাধিক ফিল্ডের ভ্যালু, যদি আমি চাই যে মনে করেন একটি ফর্ম আছে, সে ফর্মের ভিতরে 3-4টি টেক্সট ফিল্ড আছে এবং আমি চাচ্ছি 3-4টি টেক্সট ফিল্ডের ভ্যালু আমি একসাথে করে আমার ডাটাবেসের যে টেবিল, সে টেবিলের একটা ফিল্ডেই আমি ইনসার্ট করব। তো সেক্ষেত্রে ইমপ্লোড করে ইনসার্ট করতে হয় এবং পরবর্তীতে যখন ওই টেবিলের ওই ফিল্ড থেকে আমি যখন ভ্যালু আবার এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসব, তখন আবার আমাকে এক্সপ্লোড ফাংশন কল করতে হয়। তো এটি আসলে এখন বললেও বুঝবেন না, এটি যখন রিয়েল লাইফে আমরা পরবর্তীতে ডাটাবেস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাবো তখন আপনাদের আরও পরিষ্কার হবে। তো আপাতত আমি এক্সপ্লোর ইমপ্লোডের বেসিক কাজটা আপনাদেরকে দেখাবো। মনে করুন ইমপ্লোড, এই ইমপ্লোড আমি লিখলাম, ইমপ্লোডের কাজ দেখাচ্ছি। এখন আমি একটি অ্যারে নিলাম, মনে করুন আগের যে অ্যারেটা আছে আমি ওটাই নিয়ে আসি, A2 অ্যারে। এরপরে আমি আমার ইমপ্লোড নামক একটি ফাংশন আছে পিএইচপিতে, IMPLODE, এই ইমপ্লোড ফাংশনটাকে কল করলাম। এবং ইমপ্লোড ফাংশনের ভিতর মনে রাখবেন ইমপ্লোড ফাংশনটার আসলে কাজ কি। ইমপ্লোড ফাংশনটির কাজ হলো যে একটি অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর মাঝে সে একটি নতুন সিম্বল দিয়ে ডিভাইড করে দিবে। মনে করুন এখানে এলিমেন্টগুলো কি আছে, 12, 33, 77, 12, 1, 22, 134, এই কটি নাম্বার আমার আছে। তো আমি এখন চাচ্ছি এগুলোকে মনে করুন স্টার দিয়েই সেপারেট করব, যে স্টার এরকম দিব, এটা দিয়ে সেপারেট করে ফেলবো। তো প্রথম প্যারামিটারে যেটি দিয়ে সেপারেট করব সেটি লিখতে হবে এবং তারপরের প্যারামিটারে আপনি লিখবেন A2 এবং এই পুরাটুকুকে মনে করুন আমি A3 ভ্যারিয়েবলের ভিতর রাখলাম। তো এখন আমি ইকো করি যে আমার আউটপুট কি শো করে। তো চলুন দেখা যাক যে আমার আউটপুট কি দেখাবে। ইকো অফ A3। তো আমার আউটপুট দেখুন, খেয়াল করুন ইমপ্লোড ফাংশন কি করছে। আমার যে এলিমেন্টগুলো ছিল 12, 33, 77 এরকম যে এলিমেন্টগুলো ছিল, এই এলিমেন্টগুলোর মাঝে একটি নতুন জিনিস আমি যেটি স্টার চিহ্ন দিয়েছিলাম, তো স্টার দিয়ে রিপ্লেস করে দিছে, অর্থাৎ এই এলিমেন্টগুলোকে সে স্টার দিয়ে যোগ করে দিছে। তো এটি হলো মূলত ইমপ্লোড ফাংশনের কাজ, যে একটি অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে সে একটি নির্দিষ্ট সিম্বল দিয়ে যোগ করে দিবে। যদি স্টার না দিয়ে এখানে যদি আমি আরেকটি দিলাম, মনে করুন পার্সেন্টেজ সিম্বল দিলাম, যে আমি পার্সেন্টেজ সিম্বল দিয়ে এগুলোকে কাজ করব। তো খেয়াল করুন আমি রিফ্রেশ করলে দেখুন প্রত্যেকটা নাম্বারের ভিতরে একটি পার্সেন্টেজ সিম্বল চলে আসছে। তো আমি এভাবে একটি নাম্বারকে ইমপ্লোড করে দিলাম। এখানে আপনি ফাঁকা স্পেসও দিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে। তো দেখুন প্রত্যেকটার ভিতরে এরকম পার্সেন্টেজ সিম্বল চলে আসছে। তো এটি হলো ইমপ্লোডের কাজ, যে অনেকগুলো এলিমেন্টগুলোকে আমি যে কোনো নাম্বার দিয়ে রিপ্লেস করব, যে কোনো সিম্বল ভিতরে অ্যাড করব আর কি। তো এক্সপ্লোড ফাংশনের কাজ হলো সম্পূর্ণ উল্টা, অর্থাৎ আপনার এই যে আমি আউটপুট পেয়েছি 12%, 33%, 77, এই যে আমার মানটা আছে একটা জিনিসের ভিতরে, অর্থাৎ আমার এখানে A3-এর ভিতরে এই মানগুলি আছে। তো A3-র ভিতরে যে মানগুলি আছে এই মানগুলিকে আমি এখন মনে করুন একটা স্ট্রিং আমার A3-র ভিতরে আছে। এখন আমি তো এবার আমার A3-র ভিতরে তাহলে এই স্ট্রিংটাই আসলে আছে। এখন আমি স্ট্রিংয়ের ভিতরে যে কোনো একটি নাম্বার, মানে আমি এখানে কি করতেছি যে A3-র ভিতরে মনে করুন আমার একটি স্ট্রিং আছে, অর্থাৎ এই যে স্ট্রিং এটাকে আপনি একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করেন যে আমার এটা একটি স্ট্রিং। তো এখন আমি এক্সপ্লোড ফাংশন দিয়ে যেটা করব সেটা হলো একটি স্ট্রিংয়ের ভিতর
তো এখন এই স্ট্রিংয়ের ভিতরে যে স্ট্রিংয়ের ভিতরে যদি আমি যে কোনো একটি সিম্বল এক্সপ্লোডকে বলে দিব যে এক্সপ্লোড ফাংশন কি করবে, যে কোনো একটি সিম্বল আমি এক্সপ্লোডের ভিতরে যে সিম্বলটার কথা বলবো সেই সিম্বল অনুযায়ী স্ট্রিংকে ভাগ ভাগ করে ফেলবে। অর্থাৎ সেই সিম্বল অনুযায়ী সে স্ট্রিংকে মানে ডিভাইড করে ওই এলিমেন্টগুলোকে আলাদা আলাদা করে ফেলবে। এটা হলো এক্সপ্লোড ফাংশনের কাজ। তো চলুন আমরা দেখি যে এক্সপ্লোড কীভাবে কাজ করে। যে ইকো, এরপরে আমি নিলাম এক্সপ্লোড। তো এক্সপ্লোড নেওয়ার পরে আমি এখন এক্সপ্লোড ফাংশনটাকে লিখি যে EXPLODE, এটা হলো এক্সপ্লোড। এবং এক্সপ্লোড আমি যেটা করব সেটা হলো ওটাকে আলাদা করব কি দিয়ে, পার্সেন্টেজ দিয়ে। এবং আমি খুঁজতেছি মূলত A3 এর ভিতরে, অর্থাৎ A3 কে আমি এক্সপ্লোড করতেছি এবং এটাকে মনে করেন আমি A4 এর ভিতরে রাখলাম। এখন খেয়াল করুন, যখন এই যে পার্সেন্টেজ দিয়ে ভাগ হয়ে গেল, এখানে আমি কিন্তু A3 কে এই যে 53 নম্বর লাইনে যে A3 পাইছি, এটাকে 54 নম্বর লাইনে A3 কিন্তু সরাসরি ইকো করছি। কারণ কি, এই যে আমার যে আলাদা আলাদা যে এলিমেন্টগুলো ছিল 12, 33, 77, এগুলোকে পার্সেন্টেজ দিয়ে যোগ করে আমি কিন্তু আসলে একটি মানে মূল একটি ভ্যালু পাইছি, একটা পুরো একটা স্ট্রিং পাইছি। অর্থাৎ এই যে স্ট্রিংটা, এটা একটা স্ট্রিং হিসেবে কাউন্ট করতেছে, অর্থাৎ একটাই মান, অর্থাৎ একটা ভেরিয়েবলের ভিতরে যেরকম আমরা স্ট্রিং লিখতাম ঠিক সেরকমভাবে আমি লিখছি, যে কারণে এখানে ইকো আমি সরাসরিটা করে দিছি। কিন্তু এখানে আপনার কি হচ্ছে খেয়াল করুন, যে এক্সপ্লোডের ক্ষেত্রে আমরা কি করতেছি, যে আমরা ইমপ্লোড করে যেটা পাইছিলাম স্ট্রিং, সেটাকে ভাগ ভাগ করে ফেলাচ্ছি। তো ভাগ ভাগ করে ফেলার কারণে আমার প্রত্যেকটি আলাদা আলাদা মান এসে জমা হচ্ছে এবং আলাদা আলাদা মানকে আমি প্রিন্ট করাবো। তো যে কারণে আমরা আগে যে সিস্টেম প্রিন্টার ব্যবহার করেছিলাম, এখানেও ঠিক প্রিন্টার ব্যবহার করে আমাকে আউটপুট দেখাতে হবে। অর্থাৎ প্রিন্টার অফ A4, এটি হবে আপনার অ্যারের A4। এবার মনে করুন যে কমা, আচ্ছা এখানে এটাই থাকুক, এটিকে আমি প্রিন্ট করাচ্ছি। তো দেখি আমাদের আউটপুট কি দাঁড়ায়। আচ্ছা, আমাদের নিউ লাইন দেওয়া হয়নি, এখানে আমি একটা নিউ লাইন দিই, ইকো নিউ লাইন। তো এখন খেয়াল করুন আমাকে কি শো করতেছে, 0-তে 12, 1-এ 13, অর্থাৎ এই যে পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ দ্বারা সে প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ ভাগ করে ফেলছে। তো এখানে প্রিন্টার, এটাকে যদি আর একটু ভালোভাবে শো করাইতে চাই আগের মতো, তাহলে আমাকে এটা লিখতে হবে। তো এবার খেয়াল করুন আমার 0-তে 12, 1-এ 33, অর্থাৎ নর্মালি এই যে পার্সেন্টেজ দিয়ে ভাগ ভাগ করে ফেলার পরে যেটা পাইছি সেটা হলো এরকম। তো আমি এখানে একটুখানি দেখাই যেটা আপনাদের আরও পরিষ্কার হবে, ক্লিয়ার। আমি আসলে পার্সেন্টেজ দিয়ে ভাগ করতেছি। তো আমি ম্যানুয়ালি যে স্ট্রিংটা পেয়েছিলাম, এই যে স্ট্রিংটা, এটুকুকে আমি একটা স্ট্রিংয়ের ভিতর রাখি। এখানে মনে করুন এটি আমার একটি স্ট্রিং, এটি হলো আমার একটি স্ট্রিং, এটির ভ্যালু হলো str সাপোজ। এবং আমি যে এক্সপ্লোড করতেছি, মনে করেন এটিকেই এক্সপ্লোড করলাম str। তাহলে কি হলো, আমার স্ট্রিংটা এক্সপ্লোড হলো। তাহলে কিন্তু আপনি কি পাবেন দেখুন, আমি যখন রিফ্রেশ দিচ্ছি পেজ, তখনও কিন্তু আমার আউটপুট একই রকম আসছে। অর্থাৎ এটি অ্যারের মাধ্যমে অ্যারেতে কনভার্ট হয়ে তারপরে আমাকে শো করতেছে। তো এখন যে কোনো একটি পার্সেন্টেজ মাঝখান থেকে তুলে দিলাম, মনে করুন আমি এখানে স্টার দিয়ে দিলাম। তো আমার কথা ছিল কি, এখানে পার্সেন্টেজ এক্সপ্লোড ফাংশনের ভিতর পার্সেন্টেজ দেওয়ার অর্থ হলো পার্সেন্টেজ দিয়ে ভাগ করবে। তাহলে আমার একটি এলিমেন্ট পাবে 12 এবং এর পরের এলিমেন্ট কিন্তু পাবে এটি, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে আমার এলিমেন্টগুলো কিন্তু ভাগ হবে। তো খেয়াল করুন আমার প্রথম এলিমেন্ট পাইছে 12 এবং পরের এলিমেন্ট হলো 33 গুণ 77। অর্থাৎ এই যে 33 গুণ 77, এর ভিতরে কিন্তু কোনো পার্সেন্টেজ নাই, দুই পাশে পার্সেন্টেজ আছে। অর্থাৎ এই অংশটুক আমার একটি আলাদা এলিমেন্ট। এরপরে আবার পার্সেন্টেজ পালো, এরপরে এই শেষ পার্সেন্টেজের আগ পর্যন্ত এইটুক, অর্থাৎ 12, এরপরে 1, এরপরে 2, এরকমভাবে সে আমাকে আউটপুট শো করছে।
তো আশা করি বুঝতে পারছেন যে এই এক্সপ্লোর ফাংশনটা কিভাবে কাজ করে। তো এটাই হলো। আচ্ছা, আর আমি আরেকটি জিনিস দেখাই, আরেকটি মজার জিনিস, সেটি হলো আমি A5 আরেকটি অ্যারে নিলাম, মনে করুন ARR এরপরে আমি উপরের এটি কপি করে আনি। এখানে আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটি হলো যে একটি অ্যারের যে এলিমেন্টগুলো আসছে, এই এলিমেন্টের ভিতর যদি কোনো ডুপ্লিকেট এলিমেন্ট থাকে, অর্থাৎ একই এলিমেন্ট যদি একাধিকবার থাকে, তাহলে আমার প্রোগ্রাম কি প্রিন্ট করবে, প্রত্যেকটি ওই দুইটা এলিমেন্ট, যে দুইটা এলিমেন্ট ডুপ্লিকেট সেটিকে একটি কাউন্ট করবে। তাহলে দেখুন 12, 33, 77, 12, 122, এরপরে মনে করুন 55, এরপরে আমি আবার একটি 55 দিলাম, 100, আমি আবার আরেকটি 100 দিলাম, তারপরে 34, অর্থাৎ একটা এলিমেন্ট একাধিকবার এর ভিতরে আছে। তো আমার চলুন আমি এটার জন্য ফাংশন লিখি। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা কপি করি, চেকিং ডুপ্লিকেটস। তো এই ডুপ্লিকেট চেক করার জন্য পিএসপিতে একটি ফাংশন আছে, সেটি হলো অ্যারে ইউনিক, ARRAY, অ্যারে UNIQUE, অ্যারে ইউনিক নামক একটি ফাংশন আছে। তো এই যে ডুপ্লিকেট যে শো করবে না, অর্থাৎ ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে আমাকে যে একটি শো করবে, অর্থাৎ এই যে 12 একটা দুইটা আছে, 22 একটা, আচ্ছা 55 দুইটা আছে, 100 দুইটা আছে, তো এইগুলো বাদ দিয়ে আমার যে আউটপুটটা আসবে সেগুলো কিন্তু একটি ইউনিক এলিমেন্ট না, সেটিও কিন্তু একাধিক এলিমেন্ট। তো একাধিক এলিমেন্ট হওয়ার কারণে এখানেও সেই একই নিয়ম, অর্থাৎ আমরা প্রিন্ট আর আমাদের ব্যবহার করতে হবে। তো এটাকে আমি এভাবে লিখি যে প্রিন্ট আর অফ অ্যারে ইউনিক। তো অ্যারে ইউনিককে আমি প্রিন্ট আর দ্বারা লিখলাম। তো আউটপুট দেখি আমাদের কি আসে। এই যে আউটপুট আসছে, আর একটু সুন্দরভাবে দেখানোর জন্য এই প্রি প্রসেসটা অ্যাপ্লাই করি, প্রি। তো এবার দেখুন আমার কি আসছে, আমার আউটপুট দেখুন। আমি 12, 33, 12 দুইবার ছিল, সে একবার লিখছে, আরেকটা বাদ দিয়ে দিয়েছে। 33, 77, 1, 22 আমি দুইবার লিখছিলাম, 22 আসলে না, 55 দুইবার ছিল, 100 দুইবার ছিল। তো এই 55 আর 100কে দেখুন দুইবার ছিল, সে একবার করে লিখছে। এবং কোন এলিমেন্টকে সে কাউন্ট করছে খেয়াল করুন। এখানে প্রথমে 0-তে 12 ছিল, 12 নিচে, 1-এ 33 ছিল নিচে, 2-এ 77 ছিল নিচে, তো 2-এ 77 ছিল নিচে। এখন দেখুন 0, 1, 2, এরপরে ফোর্থ যে ইন্ডেক্সটা ছিল 4 নম্বর ইন্ডেক্সে আবার 12 ছিল। তো এখানে দেখুন এই যে 0, 1, 2, এই যে 3 4 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ 3-তে এখানে আরও 12 ছিল, তো 3 এখানে সে লিখেই নাই, অর্থাৎ 3 ওই 0, 1, 2, 3 3 ইন্ডেক্স যেটি সেটির এলিমেন্ট সে বাদ দিয়ে দিল। এরপরে ওটার শো করলো না। এরপরে 4 নম্বরে 1 ছিল, 1 নিচে, 5-এ 22 ছিল, 22 নিচে, 6-এ 55 নিচে, 7 নম্বরে কিন্তু আবারও 55 ছিল। খেয়াল করুন দুইটা 55 নম্বর পরপর ছিল, যে কারণে সে একটি নিচে। তো 6 নম্বরে 55 শো করে, 7 নম্বরেরটা সে অমিট করে দিছে। এরপরে 8-এ 100 ছিল, 9-এও কিন্তু আমার 100 ছিল, তো 9-এর 100টা সে আর লিখে নেয়। এরপরে 10 নম্বরে ছিল 34, সো 10 নম্বরে 34টা সে লিখে দিচ্ছে। তো আসলে অ্যারের এই যে ডুপ্লিকেট, অ্যারের যে ইউনিক, এটা এইভাবে আসলে কাজ করে থাকে। তো এরকমভাবে অ্যারের আরও ফাংশন আছে। আপনি যদি অ্যারের ফাংশনগুলো জানতে চান তাহলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, google.com-এ যাবেন। google.com-এ যাওয়ার পরে এখানে আপনি এখন সার্চ দেন যে অ্যারে ফাংশনস ইন পিএইচপি। তো এটা লিখে সার্চ দিলে দেখুন যে পিএইচপি অ্যারে ফাংশনস নামে একটি ম্যানুয়াল একটা লিঙ্ক পাবেন। তো এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে অ্যারেতে আসলে কোন কোন ফাংশন ব্যবহার করা হয়, এখানে আপনাকে পুরো একটি লিস্ট দেবে। তো যেটি সম্বন্ধে জানতে চাইবেন সেখানে ক্লিক করলে আপনাকে সেখানে নিয়ে দেবে, এবং সেখানে বিস্তারিত এক্সাম্পল সহ আপনি সব কিছু দেখতে পারবেন, এবং সেখান থেকে এক্সাম্পল কপি করে আপনার পিএইচপি এডিটরে এনে পেস্ট করে তারপরে আপনি প্র্যাকটিসও করতে পারবেন। তো আমাদের অ্যারের টিউটোরিয়াল মূলত এ পর্যন্তই। তো অ্যারে সম্বন্ধে আরও যখন পরবর্তীতে প্র্যাকটিক্যাল আমরা কাজ করব, তখন অ্যারের কনসেপ্টগুলি আরও ক্লিয়ার হবে। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।